আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়ারা, আশা করি সবাই ভালো আছো। আরো একবার তোমাদের সাথে চলে আসলাম, কিন্তু আজকে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নবম দশম শ্রেণীর 3 নাম্বার অধ্যায়, অর্থাৎ আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নবম দশম শ্রেণীর যে 3 নাম্বার অধ্যায় আছে সেটা হচ্ছে তোমার সৌরজগৎ ও ভূমণ্ডল। তো চলো ভাইয়া, আমি তোমাদেরকে এই ভিডিওটাতে, আমরা তো শর্ট ভিডিও বানাই, তো শর্ট বলতে শর্ট ভিডিও আর কি, মানে রিলসও না। তো এই ভিডিওতে আমরা মূলত যে ব্যাপারটা দিব সেটা হচ্ছে ক খ এমসিকিউ এবং গ ঘ এর জন্য ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি তোমাদের দাগিয়ে দিব, এবং যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি 3 স্টার কিংবা 4 স্টার এগুলো দিয়ে দিব। সো তোমরা এরকম প্রশ্নগুলো বেশি পড়বা, এরকম প্রশ্নের অ্যান্সার গুলো আমি বলে দিব, এবং সম্পূর্ণ তোমাদের বই থেকে বলবো, যেটা তোমরা একবার লিসেন করবা তাহলেই হয়ে যাবে। তো চলো আর দেরি না করে আমরা শুরু করি। প্রথমে কোশ্চেনটা হচ্ছে যে বিশ্বজগৎ কাকে বলে। বিশ্বজগৎ তোমরা তোমাদের বইয়ের 2 নাম্বার লাইনে গেলেই দেখতে পাবা। প্রথম লাইনের থেকে অর্ধেকের থেকে শুরু করো, যে মহাকাশে রয়েছে নক্ষত্র, ছায়াপথ, নীহারিকা, ধূমকেতু, গ্রহ, উপগ্রহ, উল্কা ও অন্যান্য জ্যোতিষ্ক। মহাকাশের এই অসংখ্য জ্যোতিষ্ক নিয়ে সৃষ্টি হয়েছে বিশ্বজগৎ। অর্থাৎ তোমরা বিশ্বজগতের যে সংজ্ঞাটা সেটা পেয়ে গেলাম, অর্থাৎ বিশ্বজগৎ হয়ে গেল আমাদের। নেক্সটে দেখো যে কাদের নিয়ে সৌর পরিবার গঠিত। এইবার দেখো পরের যে ব্যাপারটা সেটা হইতেছে তোমরা এই যে সূর্য বিশ্বজগতের একটি নক্ষত্র। তারপর একটা লাইনের থেকে দেখো যে সূর্য এবং এর গ্রহ, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ, অসংখ্য ধূমকেতু ও অগণিত উল্কা নিয়ে সৌরজগৎ বা সৌর পরিবার গঠিত। ওকে, তাহলে তোমরা এটাও বুঝতে পারছো যে সৌর পরিবার কাদের নিয়ে গঠিত হয়। তো আমরা এটাও দিয়ে দিলাম। এই সৌর পরিবারের কোশ্চেনটা একটু ইম্পর্টেন্ট আছে, এটা পড়ে রাখো। আর হচ্ছে বিশ্বজগৎ, এটাও পড়বা। নেক্সট দেখো যে সৌরজগৎ কাকে বলে, এর চিত্র এঁকে এর অবস্থানের বর্ণনা দাও। তোমরা 40 নম্বর, এখন তো হয়তো বই পাল্টাইছে, যাই হোক, তোমরা সৌরজগতের যে পরিচ্ছেদ 3.1 আছে ওইটাতে যাও। ওইটাতে গেলে দেখতে পাবা যে হচ্ছে সৌরজগৎ কাকে বলে। প্রথম লাইনেই তোমরা লেখা আছে যে হচ্ছে সূর্য এবং এর গ্রহ, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ, ধূমকেতু, উল্কা প্রভৃতি নিয়ে যে পরিবার তাকে বলা হয় সৌরজগৎ। সো তোমরা সৌরজগতের সংজ্ঞাটা কিন্তু পেয়ে গেলা। হ্যাঁ, এবার দেখো এই সৌরজগতের সংজ্ঞাটাও ইম্পর্টেন্ট খুব, এটাও পড়ে রাখবা। এবার দেখো এর চিত্র এঁকে অবস্থান দেখাও। তোমরা একটু জাস্ট ভাইয়া বেশি কিছু না, ট্রাই করবা এই যে এভাবে একটু চিত্রটা আঁকার, উঠছো মানে হালকা পাতলা আঁকার ট্রাই করবো। আমি তোমাদেরকে বলবো যে আঁকতে পারো না আঁকতে পারো, বেড়া নাই। এটা মাঝে মধ্যে বোর্ড কোশ্চেনে মাঝে মধ্যে দেয়, আবার মাঝে মধ্যে দেয়। সো এটা বেসিক্যালি অত ইম্পর্টেন্ট না, তাও পড়াই, কি করবো। নেক্সটে দেখো যে সূর্য একটি উজ্জ্বল নক্ষত্র, ব্যাখ্যা করো। হ্যাঁ, এই কোশ্চেনটার অ্যান্সার তোমরা সূর্যের যে পুরোটা লাইন আছে, লাইনগুলোর মধ্যে প্রথম যে কয়েকটা লাইন আছে, যেমন দেখো যে পৃথিবীর সঙ্গে সূর্যের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ, সূর্য থেকে সূর্য পৃথিবী অপেক্ষা 13 লক্ষ গুণ বড়। এইগুলা তোমরা পড়ে রাখবা। আর লাস্টে দেখো যে সূর্যের তাপমাত্রা দেওয়া আছে, সূর্যের উপরিভাগের উষ্ণতা 57,000 ডিগ্রি সেলসিয়াস। এটা তোমরা মনে রাখবা, 57,000 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে ভাইয়া, 57,000 ডিগ্রি সেলসিয়াস। আর এই দেখো যে আর একটা কোশ্চেন আছে যে সৌর কলঙ্ক। তোমরা, আমি এখানে লিখি নাই, তাও আমি লিখে দিই সৌর কলঙ্ক। সৌর কলঙ্ক, এই সৌর কলঙ্ক কাকে বলে এই সংজ্ঞাটা অনেক গুরুত্বপূর্ণ। দেখো তোমরা এটাতে লিখবা যে সূর্যের মধ্যে মাঝে মাঝে যে কালো দাগ দেখা যায় তাকেই সৌর কলঙ্ক বলা হয়। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, খুবই, তোমরা এই প্রশ্নটা পড়ে রাখবা। সৌর কলঙ্ক অথবা সানস্পট বলা হয়। নেক্সটে দেখো যে হাইড্রোজেন থেকে হিলিয়াম এবং হিলিয়াম থেকে শক্তি তৈরি হচ্ছে প্রায় 25 দিনের নিজ অক্ষের এক্সিস বরাবর ওপর একবার আবর্তন করে। এই লাইনটা আসলে হবে যে সূর্য প্রায় 25 দিনে নিজ অক্ষের ওপর একবার আবর্তন করে। তো শেষ, আমরা সূর্যের টপিক থেকে চলে আসলাম। এবার দেখো গ্রহ কাকে বলে, কয়টি ও কি কি। গ্রহের সংজ্ঞায় আমরা বলতে পারি যে মহাকর্ষ বলের প্রভাবে কতগুলো জ্যোতিষ্ক সূর্যের
চারিদিকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কক্ষপথে পরিক্রমণ করছে, এদেরকে গ্রহ বলা হয়। যে বৈশিষ্ট্যগুলো আছে আর গ্রহগুলো আছে কয়টি ও কি কি, এগুলো পড়ে নিবা। ইম্পর্টেন্ট প্রশ্ন। আমরা নেক্সট টপিকে যাই। অলরাইট ভাইয়ারা, এবার দেখো যে সৌরজগতের ছোট গ্রহের বর্ণনা দাও। সৌরজগতের সব থেকে ছোট গ্রহ কোনটা ভাইয়ারা বলো তো? তোমরা 40 নম্বর পৃষ্ঠায় দেখতে পারবে যে বুধ গ্রহটা হইতেছে সৌরজগতের সব থেকে ছোট গ্রহ। সো এই ছোট গ্রহের যে বর্ণনা আছে এই বর্ণনাগুলো তোমরা পড়ে নিবা, তাহলেই হয়ে যাবে। নেক্সট দেখো যে সৌরজগতের কোন গ্রহটি জীব বাসের জন্য উপযোগী? অবশ্যই তোমাদের মনে পড়ছে আমরা যে গ্রহতে আছি সেই গ্রহ, আমরা পৃথিবীতে আছি। হ্যাঁ, পৃথিবীতে আছি। অনেক সময় মানুষ বলে না, দেখো যে এই তুই কি পৃথিবীতে আছিস? পৃথিবীতে নাই, পৃথিবীতেই তো আছে ভাই, পৃথিবীতে আবার কোথায় উড়ে যাবে? যাই হোক, দেখো সৌরজগতের কোন গ্রহটি জীববাসের জন্য উপযোগী? জীববাসের জন্য উপযোগী অর্থাৎ পৃথিবী। সো তোমরা পৃথিবীর যে বর্ণনাটা আছে এটা তোমরা পড়ে নিবা, তাহলেই হয়ে যাবে। এর মধ্যে একটা সুন্দর কোয়েশ্চেন হইতেছে যে লাস্ট লাইনটা দেখো পৃথিবীর, যে এটি 29 দিন 12 ঘন্টায় পৃথিবীকে একবার পরিক্রমণ করে। এই লাইনটা তোমরা দাগায়ও ভালো করে, আর সবগুলাই পড়ো। আর পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা, হ্যাঁ গড় তাপমাত্রা হইতেছে তোমার, গড় তাপমাত্রা হচ্ছে কত জানো? হ্যাঁ 13.90 ডিগ্রি সেলসিয়াস। এইটা অবশ্যই পড়ে রাখবা, অনেক সময় কোশ্চেনে দিয়ে দেয়। নেক্সট এর কোশ্চেনটা দেখো যে কোন গ্রহটিতে উজ্জ্বল বলয় আছে? এই উজ্জ্বল বলয়টা আছে মূলত হ্যাঁ অবশ্যই আমরা বলতে পারি যে উজ্জ্বল বলয়টা আছে হচ্ছে শনি গ্রহে। হ্যাঁ, শনি গ্রহে হইতেছে উজ্জ্বল বলয় আছে। তো শনি গ্রহের ব্যাখ্যা দিবা। এতটুকুই ভাইয়া, তোমরা এখান থেকে অনেকগুলো এমসিকিউ আছে। মঙ্গল গ্রহটা আছে না, মঙ্গল গ্রহ আমি তোমাদেরকে এখানে লিখে দিলাম। তোমরা মঙ্গল গ্রহটা জাস্ট অনলি এমসিকিউ এর জন্য পড়বা। মঙ্গল গ্রহটা এমসিকিউ এর জন্য পড়বা, ওইটা থেকে সিকিউ খুব একটা দেয় না। আর ইউরেনাস গ্রহটা আছে না, এই ইউরেনাস এখানে আমি দাগাই না, ইউরেনাসটাও তোমরা এমসিকিউ এর জন্য পড়বা। ইউরেনাসটাও এমসিকিউ এর জন্যই পড়বা। সো নেক্সট দেখো যে পৃথিবীতে জীবের বসবাসের কারণ ব্যাখ্যা করো। 42 নম্বর পৃষ্ঠায় যে পৃথিবীতে গ্রহে জীব বসবাসের কারণ আছে, ওইখানে যতগুলো আছে তার মধ্যে তোমরা সুন্দর করে পড়বা, পড়ে সুন্দর সুন্দর কয়েকটা লাইন লাগাবা। হ্যাঁ, সুন্দর কয়েকটা লাইন লাগায় সেইখান থেকে তোমরা সিলেক্ট করবা যে আমরা এটা হালকা পাতলা মুখস্থ করব। আর যদি মুখস্থ করো অবশ্যই বুঝে বুঝে মুখস্থ করবা, গজ মুখস্থ যদি তুমি না বুঝে করো তাহলে সুন্দর একটা মারা খেয়ে যাবা। ঠিক আছে, যাই হোক শেষ হলো আমাদের। নেক্সট দেখো যে মোস্ট ইম্পর্টেন্ট টপিকের মধ্যে একটা, সেটা হইতেছে ভূস্তরের গঠন। ভূস্তরের গঠনটা মূলত 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল, একটা হচ্ছে অশ্বমণ্ডল, একটা হচ্ছে গুরুমণ্ডল, আর একটা হচ্ছে কেন্দ্রমণ্ডল। সো আমরা এই 3টা পড়ে নিব সুন্দর করে। দেখো এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমি 3 স্টার দিয়ে দিলাম, পরীক্ষা অনেক আসে। এই আর মধ্যে তোমরা সবগুলাই পড়বা, কেন্দ্রমণ্ডলও পড়বা, গুরুমণ্ডলও পড়বা, অশ্বমণ্ডলও পড়বা। ভালো করে পড়ে নিবা, তাহলেই হয়ে যাবে। আর লাস্টে একটা লাইন আছে দেখো, অশ্বমণ্ডলের সবার লাস্টের লাইন, যে গড় গভীরতা হয়ে গেছে 17 কিলোমিটার। এই লাইনটা সুন্দর করে দাও। তো আমরা নেক্সট টপিকে চলে যাই। অলরাইট ভাইয়ারা, দেখো যে অক্ষ এবং অক্ষরেখা কাকে বলে? তোমরা 44 নম্বর পৃষ্ঠায় অক্ষরেখা, নিরক্ষরেখা, দ্রাঘিমা রেখা, মূলমধ্যরেখার যে ফার্স্ট লাইন আছে ওইটাইতেই দেখতে পারবা যে পৃথিবীর কেন্দ্র দিয়ে উত্তর দক্ষিণে কল্পিত রেখাকে অক্ষ বলে, অর্থাৎ অক্ষর ইংলিশ হইতেছে এক্সিস। ঠিক আছে ভাইয়া, এবার দেখো মানে অক্ষ আমাদের হয়ে গেল, এবার অক্ষরেখা কাকে বলে? পৃথিবীর মানচিত্রে কোন স্থানের অবস্থান নির্ণয়ের জন্য পূর্ব পশ্চিমে যে কতকগুলো কাল্পনিক রেখা অঙ্কন করা হয় তাকে অক্ষরেখা বলে। হ্যাঁ, অক্ষরেখার সংজ্ঞাটা আমাদের হয়ে গেল। নেক্সট দেখো যে নিরক্ষরেখা কাকে বলে? 2 মেরু থেকে সমান দূরত্বে পৃথিবীকে পূর্ব পশ্চিমে বেষ্টন করে
যে রেখা কল্পনা করা হয় তাকে বলা হয় নিরক্ষরেখা বা বিষুব রেখা। সো নিরক্ষরেখার সূত্র আমাদের হয়ে গেল, মানে সরি সংজ্ঞা হয়ে গেল। মূল মধ্যরেখা, আচ্ছা এখানে তোমরা দেখতে পারবা যে পৃথিবীর বৃত্তের মোট পরিধি হইতেছে 360 ডিগ্রি, এটা মনে রাখবা। এই পরিধির কোণকে ডিগ্রি, মিনিট আর হইতেছে সেকেন্ড, এই তিনটা যে পরিচয় দিছে, পরিচয় তিনটা পড়ে রাখবা, কাজে লাগবে। লাস্টে দেখো যে মূল মধ্যরেখা কাকে বলে। মূল মধ্যরেখা যুক্তরাজ্যের লন্ডন শহরের উপকণ্ঠে গ্রিনিচ মান মন্দিরের উপর দিয়ে উত্তর মেরু ও দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত যে মধ্যরেখা অতিক্রম করেছে তাকে মূল মধ্যরেখা বলা হয়। নেক্সটে দেখো, আমি তোমাদেরকে এই গ্রিনিচ সময়ের মাধ্যমে স্থানীয় সময় নির্ণয়, তোমরা যদি আমাকে রিকোয়েস্ট করো তাহলে আমি এইটা স্পেশাল একটা শর্ট ভিডিওতে দিয়ে দিব, যেটা তোমাদের রিকোয়েস্টের জন্য আমি দিব। সো যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবা, আর কমেন্টে জানাবা যে এই যে স্থানীয় গ্রিনিচ সময়ের মাধ্যমে স্থানীয় সময় নির্ণয় এইটা সলভ করে দিতে, তাহলে আমি সলভ করে দিব। নেক্সটে আমরা অনেকগুলো টপিক বাদ দিই কারণ এগুলো ইম্পর্টেন্ট না, আমরা সরাসরি একটা ব্যাপারে চলে যাই, সেটা হইতেছে তোমার যে সেক্সট্যান্ট যন্ত্রের সাহায্যে স্থানীয় সময় নির্ণয় করা যায়। মোস্ট ইম্পর্টেন্ট একটা লাইন, তোমার এমসিকিউতে ধরে নাও এটা আসার সম্ভাবনা আমি দিব 180%, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কিন্তু এই যন্ত্রের নামটা শুনে তোমরা কেউ ভাবো না যে মানে কি আজব, মানে আমরা ছেলেরা মানুষের তো মানে একটু বেশি ভাবে, বুঝছো, যে মেয়েরাও ভাবে, বুঝছো, সবাই ভাবে এই ব্যাপারটা। মানে আমাদের সময় সবাই মানে একটাই নাম তুলেছিল আমাদের ক্লাসে, সেই সময় একবার সবাই চিল্লানি দিয়ে উঠেছে ভাই, এটা কোনো কথা? যাই হোক, ভাববাই বুঝছো, তবে এটাকে অত বেশি ভাবার দরকার নাই কারণ এটা সেক্সট্যান্ট যন্ত্র আর এটার সাহায্যে স্থানীয় সময় নির্ণয় করা যায়। নেক্সটে দেখো যে পৃথিবীর গতি কাকে বলে। পৃথিবীর গতি হইতেছে মহাকর্ষ শক্তির দ্বারা নিয়ন্ত্রিত হয়ে সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর নিজ অক্ষে আবর্তন করছে ও নির্দিষ্ট কক্ষপথে সূর্যের চারিদিকে পরিক্রমণ করছে, এটি পৃথিবীর গতি। পৃথিবীর গতি মূলত দুই প্রকার, একটা হচ্ছে আহ্নিক গতি আর একটা হইতেছে বার্ষিক গতি। আর এই ইম্পর্টেন্ট প্রশ্নটাও তোমরা অবশ্যই পড়ে রাখবা, আহ্নিক গতির প্রশ্নটাও অনেক ইম্পর্টেন্ট। আহ্নিক গতি কাকে বলে, এই প্রশ্নটা 100% তোমরা পড়বা কারণ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সো দেখো যে পৃথিবীর একটি পূর্ণ আবর্তনের সময়, আচ্ছা সরি এটা সৌরদিনের সংজ্ঞা, আমি সৌরদিনও পড়াবো। আহ্নিক গতি, আচ্ছা আহ্নিক গতি, হ্যাঁ এই যে পাইছি, পৃথিবীর নিজ অক্ষে বা মেরু রেখায় পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে। এভাবে আবর্তন করতে গেলে পৃথিবীর প্রায় 24 ঘন্টা বা একদিন সময় লাগে। হ্যাঁ, সঠিকভাবে এই সময় হলো 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। পৃথিবীর এই গতিকে আহ্নিক গতি বা দৈনিক গতি বলা হয়। সো আমরা নেক্সট টপিকে চলে যাই। অলরাইট ভাইয়ারা, এইবার দেখো যে সৌরদিনের সংজ্ঞা চাইছে, মানে সৌরদিন কাকে বলে এটা জিজ্ঞেস করছে, অর্থাৎ আমরা সৌরদিন কাকে বলে বলবো যে পৃথিবীর একটি পূর্ণ আবর্তনের সময়কে সৌরদিন বলে। নেক্সটে দেখো যে আহ্নিক গতির ফলাফল ব্যাখ্যা করো। সর্বপ্রথম কথা, এই যে দেখতে পাচ্ছ না, দিন হচ্ছে, রাত হচ্ছে, কত কিছু হচ্ছে, সন্ধ্যা হচ্ছে, দুপুর হচ্ছে, বিকাল হচ্ছে, এই হচ্ছে, সে হচ্ছে, হ্যাঁ এগুলাতে তোমার, আমি তো রাজশাহীর মানুষ বুঝলাম, মানে অরিজিনাল রাজশাহীর না, মানে রাজশাহীতে মানে রাজশাহীর ভাষায় কথা বলতে খুব ভালো লাগে, বুঝছো, তো রাজশাহীর ভাষায় কথা বলে ক্লাস চাইলে নেওয়া যায় কিন্তু লিবো না আর কি, সবাই হাসতেই থাকবা, খালি ক্লাস নিতে গেলে হাসতে থাকবা খালি, এর লাগে আমি লিবো না, আমি শুদ্ধ ভাষায় কথা বলেই ক্লাস নিব। যাই হোক, যে কি বলছিলাম, যে আহ্নিক গতির ফলাফল ব্যাখ্যা করো। এইটা হইতেছে আহ্নিক গতির জন্যই কিন্তু এই রাত হয় দিন হয়, হ্যাঁ আহ্নিক গতির জন্যই দিন হয় রাত হয়, মাথায় একবারে গেছে লিবা যে আহ্নিক গতির জন্যই দিন হয় রাত হয়, আহ্নিক গতির জন্যই দিন হয় রাত হয়। ওকে, আহ্নিক গতির জন্য দিন হয় রাত হয়, আর এই দিন হয় রাত হয় যে ফলাফল, এইটাই তোমাকে ব্যাখ্যা করতে বলছে। ঠিক আছে, উষা কি দেখো, প্রভাতের কিছু পূর্বে যে সময় ক্ষীণ আলো থাকে তাকে উষা বলা হয়। আর ছায়াবৃত্ত কি, পৃথিবীর আলোকিত ও অন্ধকার অংশের মধ্যবর্তী বৃত্তাকার অংশকে ছায়াবৃত্ত বলা হয়।
নেক্সট আচ্ছা ইম্পর্টেন্ট কিন্তু এগুলো, হ্যাঁ আমি যেগুলো দিতেছি সবই ইম্পর্টেন্ট, খালি বেশি ইম্পর্টেন্ট গুলো তোমাদেরকে স্টার চিহ্ন দিয়ে দিচ্ছি। নেক্সট দেখো যে কিভাবে দিন ও রাত হয় চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। তোমাদের 49 নাম্বার পৃষ্ঠা, একটু এদিক সেদিক হইতে পারে, প্যারা নাই, যাই হোক তোমরা দেখে নিও চিত্র যে মোমবাতি আর গোলকের সাহায্যে দিন রাত্রি। হ্যাঁ এই ব্যাপারটা তোমরা হালকা পাতলা একটু চিত্র আঁকবা, যদি পরীক্ষায় দিয়ে দেয় চিত্র কিন্তু আঁকতেই হবে, ঠিক আছে। যাই হোক তোমরা চিত্র আঁকবা, চিত্র এঁকে তারপরে ব্যাখ্যা করে দিবা। নেক্সট দেখো যে বার্ষিক গতির ফলে দিন ও রাত হ্রাস বৃদ্ধির কারণ ব্যাখ্যা করো। এই ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার এমসিকিউ এর জন্য, বিশেষ করে ভাইয়ারা। দেখো 21 জুন দেওয়া আছে, তারপরে হইতেছে তোমার 23শে সেপ্টেম্বর দেওয়া আছে, 22শে ডিসেম্বর দেওয়া আছে। আমি এখন তোমাদেরকে লিখে দিব কোন দিন দিন রাত হয়, ছোট হয়, বড় হয়, না কি হয়, এ হয়, সে হয়, সব লিখে দিচ্ছি আমি, থামো তোমরা প্যারা নিও না। আর বার্ষিক গতি যেটা আছে উপরে সবার দেখো, ওইটা তোমাদের পড়া লাগবে, জাস্ট একটা জিনিস পড়া লাগবে, সেইটা হইতেছে যে বছর ফেব্রুয়ারি মাস 28 দিনের পরিবর্তে 29 দিনে ধরা হয়, হ্যাঁ সেই বছরকে তোমরা অধিবর্ষ বা লিপ ইয়ার বলবা, ঠিক আছে, ঠিক আছে। অলরাইট ভাইরা, দেখো যে 21 জুন হইতেছে তোমাদের উত্তর গোলার্ধের দিন বড় হয় আর রাত ছোট হয়। হ্যাঁ আর একটা ব্যাপার তোমরা খেয়াল করবা, উত্তর গোলার্ধে যদি দিন বড় হয় আর রাত ছোট হয়, তাহলে দক্ষিণ গোলার্ধে হবে ঠিক উল্টাটা, অর্থাৎ দক্ষিণ গোলার্ধে হবে দিন ছোট এবং রাত বড়। সো তোমরা ব্যাপারটা মেবি ক্লিয়ার হইছো, ক্লিয়ার না হইলেও প্যারা নাই, এটা এমসিকিউ তে আসে। আর আমরা তো আমাদের স্বভাব এরকম, ভাই একটা এমসিকিউ পাইলে হইতেছে এই কত কত, না এরকম করা যাবে না ভাই, এরকম করলে তোমার নিজের যে একটা স্কিল আছে ওইটা বাড়াইতে পারবা না, একটু ওইটা বাড়াইতে না পারলে তোমার লাভ নাই। যাই হোক 22 ডিসেম্বর দেখো, 22 ডিসেম্বর হচ্ছে দক্ষিণ গোলার্ধে দিন বড় হয় আর রাত ছোট হয়, আর উত্তর গোলার্ধে ঠিক উল্টাটা হয়। 23 সেপ্টেম্বর হইতেছে দিন আর রাত দুইটাই সমান হয়। আর 21শে মার্চ 23 সেপ্টেম্বরের মতনই দিন আর রাত দুইটা সমান হয়। আর এখানে একটা কোশ্চেন আছে, দেখো দক্ষিণ আয়নান্ত কাকে বলে। এই দক্ষিণ আয়নান্ত কাকে বলে এটা হচ্ছে যে 22 ডিসেম্বরের পর সূর্য আর দক্ষিণ গোলার্ধের দিকে সরে না, উত্তর গোলার্ধের দিকে সরতে থাকে, সূর্যের এই অবস্থানকে দক্ষিণ আয়নান্ত বলে। নেক্সট টপিকে আমরা চলে যাই। অলরাইট ভাইরা, এবার দেখো যে ঋতু পরিবর্তন যে টপিকটা আছে, ঋতু পরিবর্তনের এই টপিকটাতে তোমরা উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল এইগুলো কয়েকটা পড়বা, বুঝছো, এগুলো কয়েকটা পড়লেই হয়ে যাবে। নেক্সটে দেখো যে মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা কোশ্চেন, সেইটা হইতেছে যে অনুসুর কি। হ্যাঁ অনুসুর কি, এই দেখো জানুয়ারির 1 থেকে 3 তারিখে সূর্য পৃথিবীর নিকটতম অবস্থানে থাকে, একে পৃথিবীর অনুসুর বলে। 3টা স্টার, অনেক গুরুত্বপূর্ণ কিন্তু মুখস্থ করবা। আর অপসুর কি, আবার জুলাইয়ের 1 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত সূর্য পৃথিবী থেকে সবচেয়ে দূরে থাকে, এটাকে অপসুর বলা হয়। ভাই বিশ্বাস কর, তোরা এটা পড়ে যাইস নাহলে মারা খাবি, বলছি আমি সত্যি কথা বলছি, মারা খাবি। আর একটা প্রশ্ন হইতেছে জোয়ার ভাটা কাকে বলে, জোয়ার ভাটা কাকে বলে। হ্যাঁ তোমরা এই জোয়ার ভাটা কাকে বলে, এই দেখো পৃথিবীর নিজের গতি এবং তার উপর চন্দ্র ও সূর্যের প্রভাবে মূলত জোয়ার ভাটা সংঘটিত হয়, এটা হচ্ছে সংঘটিত হওয়ার কারণ। আর যাকে বলে কিছু আচ্ছা সমুদ্রের পানি এভাবে নিয়মিতভাবে ফুলে ওঠাকে জোয়ার এবং নেমে যাওয়াকে ভাটা বলা হয়। তোমরা জোয়ার ভাটার এখানেই দেখতে পাবো, জোয়ার ভাটার সংজ্ঞা খুব সুন্দর করে তোমরা নিজের মতো বানিয়ে লিখে দেবো। সো লাস্ট টপিক আমাদের, হ্যাঁ এই জোয়ার ভাটাটা আসলে আমাদের লাস্ট টপিক, সেটা হচ্ছে জোয়ার ভাটার ধারণা, কারণ ও শ্রেণী বিভাগ ব্যাখ্যা করো। হ্যাঁ এটা লিখবা, এই দেখো জোয়ার ভাটার কারণ কয়টি ও কি কি, এটা হচ্ছে শ্রেণী বিভাগ, এগুলো হচ্ছে উদাহরণ সহ ব্যাখ্যা করো। মানে তোমরা এই যে দেখতে পাচ্ছ, এই যে তোমাদের 53, আমার এখানে 53 নাম্বার পেজ আছে, তোমাদের ওইখানে যে দেখবা যে জোয়ার ভাটার কারণ, মধ্যাকর্ষণ শক্তির প্রভাব, তারপরে দেখবা হইতেছে যে কেন্দ্রাতিক বা কেন্দ্রাভিমুখী শক্তি, যে আর হচ্ছে জোয়ার ভাটার শ্রেণী বিভাগ। জোয়ার ভাটাকে 4 ভাগে ভাগ করা যায়, এটাকে 4 ভাগে ভাগ করা যায়, জোয়ার ভাটাকে 4 ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। সেটা হচ্ছে মুখ্য জোয়ার, গৌণ জোয়ার, ভরা কন্টল ও মরা কটাল।
সো এই কয়েকটা তোমরা পড়ে নিবা, সুন্দর করে পড়বা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। জোয়ার ভাটা কিন্তু এই অধ্যায় থেকে প্রশ্ন দিলে জোয়ার ভাটা থেকে 100% একটু দিবেই থাকো। তারপর জোয়ার ভাটার যে ব্যবধান আছে ওইটা তোমরা এমসিকিউ লিখবা, ওইটা তোমরা জোয়ার ভাটার ব্যবধানটা জাস্ট এমসিকিউ এর জন্য। আর লাস্ট একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে পৃথিবীর ওপর জোয়ার ভাটার প্রভাব ব্যাখ্যা করো। তোমরা এই যে পৃথিবীর ওপর জোয়ার ভাটার প্রভাব, এখান থেকে তোমাদের যে লাইনগুলো ভালো লাগে সেগুলো তুলে দিবা, তাহলেই হয়ে যাবে। সো আজকের ক্লাস এই পর্যন্তই। আগামী ক্লাসে আবারও দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে তোমার ফ্রেন্ডদেরকে শেয়ার করে দিও, যাতে তারাও তোমার মতন ভালো রেজাল্ট করতে পারে। হ্যাঁ, বাংলাদেশে বিশ্ব পরিচয় অনেকেই মারা খায় ভাই, আমিও মারা খাইছিলাম বুঝছো, কিন্তু মারা খায় সব ঠিকঠাক করে এই যে পরে চলে আসছে বুঝছো। যাই হোক মনু, আল্লাহ হাফিজ, ভালো থাকো, সুস্থ থাকো, আলবিদা।